2 সপ্তাহ রসুল স্যার ক্লাস নেবেন। আজকে আমি তোমাদের ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা আমি এখানে শুরু করতেছি এবং এই ব্যাকটেরিয়া চ্যাপ্টারটার আমি অল্প কিছুটা পার্ট আমি কমপ্লিট করব আজকে। এরপরে রসুল স্যারের পার্ট সেকেন্ড মিড শেষ করার পরে আমি আবার পুনরায় ব্যাকটেরিয়া এই চ্যাপ্টারটি আমি কন্টিনিউ করব। তো ব্যাকটেরিয়াতে বেসিক্যালি আমরা এখানে আমাদের পড়ব হচ্ছে এখানে আমরা তোমার কথা বলবো হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন, জেনারেল মরফোলজি, স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স, কালচারাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। সো ইন্ট্রোডাকশন বিষয়টা এটা আসলে তোমার খুব ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আমি এখানে যে জিনিসটা আমি তুলে নিয়ে আসছি সেটি হচ্ছে যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া কেন গুরুত্বপূর্ণ। সো এখানে আসলে আমি বলছি যে মানুষের যত সংখ্যক সেল আছে কোষ, তার 10 গুণ বেশি ব্যাকটেরিয়া মানুষের শরীরে পাওয়া যায় এবং তোমার বেশিরভাগ ব্যাকটেরিয়াই এটা হার্মলেস এবং তোমার এটা মানুষের কোনো ক্ষতি করে না। কিন্তু দেখা যায় যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, এরা তোমার কলেরা, সিফিলিস, অ্যানথ্রাক্স, লেপ্রোসি অ্যান্ড বিবুনিক প্লেগ এই ধরনের ডিজিজ তৈরি করে। সাব-সাহারান আফ্রিকাতে 2 মিলিয়ন মানুষ তোমার হচ্ছে গিয়ে টিউবারকুলোসিস বা যক্ষ্মাতে মারা যায়। ইদানিংকালে আমরা দেখতেছি যে ব্যাকটেরিয়াগুলা এগুলা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তার মানে ওষুধ খেয়েও ব্যাকটেরিয়াল ডিজিজগুলাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তোমার বিভিন্ন ধরনের মেটাল রিকভারির জন্য, যেমন তোমার গোল্ড, প্যালাডিয়াম, কপার এই ধরনের মাইনিং সেক্টরের ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়। এছাড়া তোমার সমুদ্রের ক্ষেত্রে অয়েল স্পিল বা সমুদ্রে তোমার তেল পড়ে যাওয়া, যখন তোমার তেল পরিবহন করে অথবা যখন সমুদ্রে কোনো একটা তোমার তেল ক্ষেত্র থাকে, অয়েল ফিল্ড বা গ্যাস ফিল্ড থাকে, অয়েল ফিল্ড থাকে, তখন সেই জায়গায় তোমার সমুদ্রের পানিতে প্রচুর তেল ছড়ায় পড়ে, এটা পরিবেশের জন্য খুবই ডেঞ্জারাস। এইসব কারণে তোমার দেখা যায় যে তোমার এই অয়েল স্পিলের ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়াকে তোমার ইউজ করা যায়। ব্যাকটেরিয়ার সবচেয়ে সবচেয়ে তোমার বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে তোমার বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, এবং তোমার দেখা যায় যে ব্যাকটেরিয়াগুলো তোমার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স এবং বিভিন্ন ধরনের কেমিক্যালস ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে কাজে লাগে। তো ব্যাকটেরিয়া নিয়ে আসলে যেখানে আলাপ করা হয় সেটিকে বলা হচ্ছে ব্যাকটেরিওলজি। অ্যান্টনি ভন লিউয়েনহুক প্রথম হচ্ছে গিয়া তোমার ব্যাকটেরিয়াকে দেখেন। এখন আসলে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে কি এক ধরনের তোমার প্রোক্যারিওটিক, এটা মাইক্রো অর্গানিজম। এরা প্লান্ট না, এরা অ্যানিমেলও না, এরা হচ্ছে নিজেরাই তোমার টোটালি একটা গ্রুপ এরা তৈরি করেছে। তো আমি তাহলে এতক্ষণ ধরে বললাম যে ব্যাকটেরিয়া কেন ইম্পর্টেন্ট, এখন আমি বললাম যে ব্যাকটেরিয়া আসলে কি। তো এই জায়গায় তোমার এইখানে এটা হচ্ছে কি একটা লাইট মাইক্রোস্কোপের এখানে ছবি, এখানে তোমার দেখা যাচ্ছে যে একটা মাছের আই থিংক এটা মনে হয় তোমার ইন্টেস্টাইন বা মাসলের একটা স্লাইড। এই ইন্টেস্টাইন বা মাসলের মধ্যে এইখানে দেখো তোমার হচ্ছে গিয়ে যে তোমার এই এক ধরনের বাদামি কালারের একটা তোমার দাগ দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়াল কলোনি। এবং এটা তুমি এই জায়গায় দেখো এইখানে আর একটা এরকম কলোনি আছে। তো ব্যাকটেরিয়া গুলো আসলে তোমার একদম সত্যিকার অর্থে মানে বাস্তবে এইরকম কলোনি ফর্ম করে তারা থাকে। ঠিক আছে?
এখন আমরা পরবর্তীতে আসি, তোমার হচ্ছে গিয়া যে তোমার ব্যাকটেরিয়া গুলা তোমার হচ্ছে গিয়া যে প্রথম দিকে পৃথিবীতে যে লাইফ ফর্ম গুলা ছিল, পৃথিবীতে প্রথম দিকে লাইফ ফর্ম গুলার একটা হচ্ছে গিয়া ব্যাকটেরিয়া। আসলে এখানে আমি তোমার যেটা বলতেছি সেটা হচ্ছে যে পৃথিবীতে প্রাণের বিকাশ বা পৃথিবীতে জীবনের উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলাতে এরকম তোমার বলা হয় যে পৃথিবীতে প্রথম প্রাণের বিকাশের প্রাণগুলোর ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়া গুলা ছিল প্রথম। হ্যাঁ, তো ব্যাকটেরিয়া গুলাকে দেখা যায় যে তোমার এদেরকে তোমার বিভিন্ন ধরনের এক্সট্রিম পরিবেশে তাদেরকে পাওয়া যায়, যেমন রেডিও অ্যাক্টিভ ওয়াস্টে তাদেরকে হচ্ছে গিয়ে যে পাওয়া যায়। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে গিয়ে যে দেখা যায় যে তোমার 1 গ্রাম ব্যাকটেরিয়া, 1 গ্রাম সয়েল, এখানে তোমার 40 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। তারপর তোমার 1 মিলিমিটার পানিতে তোমার হচ্ছে গিয়া 1 মিলিয়ন ব্যাকটেরিয়াল সেল থাকে। তো বলা হয় যে তোমার পৃথিবীতে হচ্ছে গিয়ে যে তোমার 1 ননিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, তো বলা হয় যে তোমার যে পৃথিবীর যে টোটাল যে বায়োমাস, এই বায়োমাসের অনেকাংশই ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। সো তাহলে তোমার এই ব্যাকটেরিয়াটা এটা খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, কিন্তু এই ব্যাকটেরিয়াটা এটা তোমার হচ্ছে গিয়ে যে আমাদের খালি চোখে দেখা না গেলেও এদের যে প্রাচুর্য, অ্যাবান্ডেন্স, এই কারণে এরা তোমার আমাদের সামগ্রিক যে পরিবেশ এবং আমাদের জীবনযাপন সেটাকে এরা তোমার বিভিন্নভাবে এই আমাদের এই ব্যাকটেরিয়াগুলো তোমার জড়িত থাকে। এই হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্স কি। এখন আমরা আসি হচ্ছে গিয়ে যে তোমার জেনারেল মরফোলজিতে ব্যাকটেরিয়ার। আমি একটু হ্যাঁ, নিয়ে আসো। তো এখানে নিয়ে আসো। এখানে বলা হচ্ছে যে তোমার ব্যাকটেরিয়ার সেলগুলা এরা তোমার 0.5 থেকে 5 মাইক্রোমিটার এই লেন্থের এরা হইতে পারে। তারপরে তোমার হচ্ছে গিয়ে আবার এখন তোমার বলছে যে কিছু কিছু স্পিসিস আছে এদেরকে তোমার খালি চোখে দেখা যায়, যেমন তোমার থায়ো মার্গারিটা নামিবিয়েনসিস। এরা হচ্ছে গিয়ে তোমার 0.5 মিলিমিটারের মতো লম্বা হয়। তারপরে তোমার হচ্ছে গিয়ে এরকম আরেকটা ব্যাকটেরিয়া আছে, এটা হচ্ছে 0.7 মিলিমিটারের মতো লম্বা হয়। তারপরে হচ্ছে গিয়ে যে তোমার সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা। তো এগুলো তোমরা একটু দেখে নিও, এই জায়গায় তোমার ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের সেলের তোমার এখানে যে কতটুকু হয় সেটি বলা হয়েছে। এই ছবিতে তোমার দেখানো হচ্ছে যে আসলে ব্যাকটেরিয়া গুলা এরা হচ্ছে গিয়ে যে তোমার এটা হচ্ছে কি একটা অ্যাটম। তারপর তোমার ভাইরাসের চেয়ে ব্যাকটেরিয়া গুলা বড়, কিন্তু তোমার হচ্ছে গিয়ে আমাদের যেগুলো হচ্ছে গিয়ে যে সেলের মধ্যে যে আমাদের সেলের যে মাইটোকন্ড্রিয়া বা এই টাইপের যে অর্গানেলি আছে তাদের চেয়ে ব্যাকটেরিয়া গুলা বড়। আর এখন ব্যাকটেরিয়ার সেলের শেপ এটা তোমরা সবাই হচ্ছে গিয়ে তোমরা এর আগে প্রথম চ্যাপ্টারে দেখছো। এখানে হচ্ছে কিছু ডেফিনেশন দেওয়া আছে, এই কারণে এগুলো আমি নোটের মধ্যে এখনো রেখে দিছি, এগুলো আমি কাটি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই জায়গায় তোমরা হচ্ছে গিয়ে যে এই বিষয়গুলোর ছবিগুলা ভালো মতো তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো এইখানে তোমার যেটা আমি আমার বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে যে তোমরা এর আগে পড়ছিলা যে স্পাইরিলা এন্ড স্পাইরোকিটস। হ্যাঁ, স্পাইরিলাটা হচ্ছে গিয়ে যে তোমার এক ধরনের কার্ভড ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে গিয়ে যে তোমার এই যে এইটা হচ্ছে গিয়ে এক ধরনের স্পাইরালাম। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার অনেকটা কর্ক স্ক্রুর মতো হয়। হ্যাঁ, কর্ক স্ক্রু। তো তোমার কর্ক স্ক্রু হচ্ছে গিয়ে যে তোমার কোনো একটা বোতলের কর্ক খোলার জন্য যে তোমার পেঁচানো যে স্ক্রুটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কর্ক স্ক্রু। আচ্ছা, এবং তোমার এই স্পাইরালাম গুলার সাথে এই স্পাইরোকেটের ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে তোমার এই স্পাইরালাম গুলা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে রিগিড, মানে এরা হচ্ছে গিয়ে তোমার শক্ত।
আর এরা হচ্ছে গিয়ে তোমার ফ্লেক্সিবল। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল। তো এটা হচ্ছে তাদের পার্থক্য। এখানে অন্যান্য ব্যাকটেরিয়াগুলার বর্ণনা দেওয়া আছে। যেহেতু আগে আমি তোমাদেরকে এই জিনিসগুলো ইন্ট্রোডাকশন আমি দেখাইছি, এই জন্য এগুলো আমি এখন আর বলতেছি না। এখন আমি চলে আসি স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্সে। হ্যাঁ, তো স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে গিয়ে যে তোমার একটা ব্যাকটেরিয়ার তোমার প্রথমে থাকে সেল এনভেলাপ। সেল এনভেলাপটা তৈরি হয় হচ্ছে গিয়ে যে দেখো তোমার এই যে ক্যাপসুল দিয়ে, ক্যাপসুলের নিচের যে লেয়ারটা সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন যে তোমার হচ্ছে গিয়ে যে লেয়ারটা আছে এটা হচ্ছে গিয়ে যে তোমার প্লাজমা মেমব্রেন। এবং তোমার এই ক্যাপসুল থেকে দেখো তোমার হচ্ছে গিয়া এই তোমার প্রথমে তাহলে কি থাকে বলো তো? সেল এনভেলপ। সেল এনভেলাপ এটা হচ্ছে গিয়ে তোমার একটা কালেকটিভ ক্যাপসুল। টার্ম। সেল সেল মেমব্রেন। প্রথমে থাকে ক্যাপসুল, তারপরে থাকে সেল ওয়াল, তারপরে থাকে প্লাজমা সেল মেমব্রেন। মেম এই ক্যাপসুল, তারপরে সেল ওয়াল, তারপরে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, এই তিনটাকে একসাথে বলে হচ্ছে এনভেলাপ। বোঝা গেছে? জি স্যার। এখন এখানে 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 তোমার এই যে তোমার একটা যে লেজের মতো যে একটা অংশ, এটাকে বলা হচ্ছে ফ্লাজেলাম। ঠিক আছে? আর তোমার এই যে তোমার প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন থেকে সাদা সাদা তোমার যে কিছু এইখানে যে তোমার দাড়ির মতো, এগুলাকে বলা হচ্ছে পিলি। আর তারপরে ভিতরে তোমার অ্যাজ ইউজুয়ালি তোমার যে সেল অর্গানেলি গুলো থাকে, তোমার রাইবোজোম, এই এই জিনিসগুলা, তারপর তোমার প্লাজমিড, এগুলা থাকে। তো এখন আমি বেসিক্যালি তোমাদের সাথে আলাপ করব এই ক্যাপসুল, দ্যাট মিন্স এই অংশটা এখন থেকে ইম্পর্টেন্ট অংশটা, মানে ব্যাকটেরিয়ার চ্যাপ্টারটা আমি হচ্ছে গিয়ে ডিসকাস করা শুরু করলাম। তো এখন এখানে তোমার যে স্যার, সাউন্ড অনেক লো, শোনা ক্যাপসুল, যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। এখন আমি এখান থেকে তোমাদের ব্যাকটেরিয়ার চ্যাপ্টারটা, সরি, এখন থেকে আমি আপনাদের ব্যাকটেরিয়ার চ্যাপ্টারটা আমি শুরু করলাম, মানে যে বিষয়গুলো আপনাদেরকে পড়তেই হবে। আর এর আগে যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং আপনার যে ব্যাকটেরিয়ার যে মরফোলজি, এই মরফোলজিগুলো আপনারা প্রথমে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে অলরেডি পড়ে আসছেন। বুঝাইতে পারছি? এই কারণে এখন আমি এখানে আমি সেল এনভেলাপটা বললাম, যে সেল এনভেলাপটা তৈরি হয় হচ্ছে ক্যাপসুল, প্লাজ সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন দিয়ে। এখন ক্যাপসুল কাকে বলে? হ্যাঁ, ক্যাপসুলের ক্ষেত্রে বলা হচ্ছে গিয়ে যে যে মোস্ট অফ দা প্রোক্যারিওটস, এরা হচ্ছে কি, আপনারা নিশ্চয়ই প্রথম চ্যাপ্টারে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের পার্থক্যটা পড়ছেন। তো মোস্ট প্রোক্যারিওটস এরা হচ্ছে কি আপনার এক ধরনের পলিস্যাকারাইডের তৈরি একটা লেয়ার এদের সেলের ওয়ালের বাইরে থাকে। হ্যাঁ, এই যে এইখানে আপনার এই যে প্রথমে থাকে হচ্ছে কি যে আপনার এই যে হলুদ কালারের যেটা, এটা হচ্ছে কি আপনার ক্যাপসুল, তারপরের লেয়ারটা হচ্ছে গিয়ে আপনার সেল মেমব্রেন, না, তারপরের লেয়ারটা সেল ওয়াল, তারপরে হচ্ছে গিয়া যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এখন এই যে আপনার এই হলুদ কালারের যে শেলটা, এটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, এটিকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুলের ফাংশন কি? ক্যাপসুলের ফাংশন হচ্ছে গিয়ে এটি আপনার ফুড ম্যাটেরিয়ালকে রিজার্ভ করে, তারপরে হচ্ছে গিয়ে আপনার কোনো একটা সারফেসের সাথে এই সেলটাকে আপনার অ্যাডহেরেন্স বা এটাকে আপনার হচ্ছে লাইগা থাকতে হেল্প করে। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার যদি কোনো ভাইরাস এই ব্যাকটেরিয়ার উপরে, ব্যাকটেরিয়ার যদি সারফেসে অ্যাটাচ হইতে চায় কোনো ব্যাকটেরিওফেজ, তাহলে সেইটা হইতে দেয় না। তারপরে হচ্ছে গিয়ে যে এই ধরনের কিছু ফাংশন আছে। তো এইগুলা হচ্ছে কি আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় কয়েকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, এগুলো আমি একটু বলি। হ্যাঁ, protect bacterial cell walls from engulfment by
প্রিডেটরি প্রোটোজোয়া অর হোয়াইট ব্লাড সেল বা ফ্যাগোসাইটোসিস। আপনার প্রোটোজোয়া বা আপনার হচ্ছে গিয়ে হোয়াইট ব্লাড সেলের ফ্যাগোসাইটোসিস থেকে আপনার এই ক্যাপসুলটা ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে। তারপরে তোমার এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, মানে তোমার যদি এই ব্যাকটেরিয়াটা কোনো একটা প্ল্যান্ট বা কোনো একটা অ্যানিমেলের মধ্যে এটা যদি তোমার যদি প্রবেশ করে, স্পেসিফিক্যালি যদি কোনো একটা প্ল্যান্টের মধ্যে এই তোমার ব্যাকটেরিয়াটা যদি যায়, তখন প্ল্যান্টের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স সিক্রেট করে। তো সেই অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্সের তোমার ইফেক্ট থেকে এই ব্যাকটেরিয়ার সেলটাকে এই ক্যাপসুলটা রক্ষা করে। তারপরে আছে হচ্ছে গিয়ে যে তোমার এটা হচ্ছে গিয়ে যে তোমার ড্রাইং বা ডেসিকেশন থেকে, মানে এটা যাতে ব্যাকটেরিয়ার সেলটা যাতে শুকায় না যায় সেই জন্য এই ব্যাক ক্যাপসুলটা কাজ করে। তারপরে তোমার ডিটারমাইন দ্য ভাইরুলেন্স অফ প্যাথোজেন, মানে যদি ব্যাকটেরিয়াটা তোমার এটা যদি কোনো একটা রোগ সৃষ্টিকারী তোমার ব্যাকটেরিয়া হয়, তাহলে এই ব্যাকটেরিয়ার রোগ সৃষ্টি করার যে ক্ষমতা এটাকে বলা হয় ভাইরুলেন্স। এই ভাইরুলেন্সটাকে এই ব্যাকটেরিয়াটা এটা তোমার এই ক্যাপসুলটা মেনটেন করে। তো এই ধরনের ফাংশনগুলা ব্যাকটেরিয়ার ক্যাপসুল তৈরি করে। এখন আসি হচ্ছে গিয়ে যে তোমার, তাহলে ক্যাপসুল হচ্ছে গিয়ে যে তোমার পলিস্যাকারাইডের তৈরি একটা আবরণ যেটা ব্যাকটেরিয়ার সেলের সবার বাইরে থাকে, এবং এটা তোমার বিভিন্ন ধরনের কাজ যেমন ডেসিকেশন, তারপরে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, তারপরে তোমার ভাইরাস বা তোমার ফ্যাগোসাইটোসিস, এইসব এইসব ক্ষেত্রগুলা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। এই ধরনের কাজগুলা তোমার এই ক্যাপসুল করে। এখন আসি হচ্ছে কি আমরা সেল ওয়ালের ক্ষেত্রে। তাহলে এতক্ষণ ধরে আমরা কি কি পড়লাম? আমরা এতক্ষণ ধরে দেখলাম যে ইন্ট্রোডাকশনে ব্যাকটেরিয়া আসলে কেন ইম্পর্টেন্ট, তারপরে আমরা পড়লাম হচ্ছে গিয়ে যে তোমার ব্যাকটেরিয়ার সাইজ, তারপরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে যে ব্যাকটেরিয়ার মরফোলজি এবং এই তোমার ইন্ট্রোডাকশন, তারপরে ব্যাকটেরিয়ার সাইজ, মরফোলজি, এই বিষয়গুলা সহজ, অথবা তোমরা এর আগে এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাইছি। তো এই কারণে আমি এখন যখন ব্যাকটেরিয়ার স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, এই স্ট্রাকচার থেকে আমার ক্লাসটা শুরু হইলো। এই স্ট্রাকচারের মধ্যে আমি প্রথমে কথা বললাম হচ্ছে গিয়ে ক্যাপসুল নিয়ে, এখন আমি কথা বলতেছি হচ্ছে গিয়ে যে সেল ওয়াল নিয়ে। এবং তোমার এই ক্যাপসুল, সেল ওয়াল, সেল মেমব্রেন, এই তিনটা জিনিস মিলে তোমার তৈরি হয় এনভেলাপ। তো এখন সেল ওয়ালের মধ্যে কি কি আছে দেখো। সেল ওয়ালটা হচ্ছে গিয়া যে এইটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা। এই সেল ওয়ালটা তোমার ব্যাকটেরিয়াকে তোমার হচ্ছে গিয়া যে, এখন সেল ওয়ালের ক্ষেত্রে এটার স্পেশালিটিটা কি? সেল ওয়ালটা হচ্ছে গিয়া যে তোমার কেবলমাত্র প্ল্যান্ট সেল এবং এনিম্যাল সেলের মধ্যে একমাত্র পার্থক্য, সরি, প্ল্যান্ট সেল এবং এনিম্যাল সেলের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফারেন্স হচ্ছে গিয়া যে তোমার প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকে আর এনিম্যাল সেলে সেল ওয়াল থাকে না। সেই ক্ষেত্রে তোমার দেখা যায় যে ব্যাকটেরিয়ার মধ্যে এই জায়গায় তোমার সেল ওয়াল থাকে। এখন এই সেল ওয়ালটা তোমার হচ্ছে গিয়া যে তোমার এই সেলকে তোমার মেকানিক্যাল ড্যামেজ অথবা অসমোটিক লাইসিস বা রাপচার থেকে রক্ষা করে। এবং তোমার আমরা অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই, এর মধ্যে অনেকগুলা অ্যান্টিবায়োটিক থাকে, যে অ্যান্টিবায়োটিক গুলা তোমার এই ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস হইতে বাধা দেয়। তো ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসে বাধা দিলে তখন হচ্ছে গিয়ে যে তোমার এই ব্যাকটেরিয়াটা আর তোমার নতুন ব্যাকটেরিয়া হইতে পারে না, মানে ব্যাকটেরিয়ার তোমার যে বংশ বিস্তার বা ব্যাকটেরিয়ার যে মাল্টিপ্লিকেশন সেটা হচ্ছে বন্ধ হয়ে যায়। এই জন্য তোমার সেল ওয়ালটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন সেল ওয়াল কিভাবে তৈরি হয়? সেল ওয়ালটা তৈরি হয় হচ্ছে কি একটা পলিপেপটিডোগ্লাইকেন, also known as murin, a polymer consisting of sugars and amino acids structure a mesh-like layer outside the plasma membrane of most bacteria. এছাড়া তোমার এখানে
অন্যান্য যে কেমিক্যালস গুলা থাকে, মিউকোপেপটাইড, লিপোপ্রোটিন, সিম্পল পলিস্যাকারাইড এবং লিপোপলিস্যাকারাইড। এইখানে যদি তোমরা এই ছবিটা দেখো, তাহলে এই ছবিটা দেখলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। তাহলে তার আগে আমাকে একটু বলো, এটা হচ্ছে কি একটা স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়া, ঠিক আছে? এখন এই স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়াতে তোমার এইটাকে যদি আমি একটুখানি কেটে যদি আমি মাইক্রোস্কোপের নিচে বড় করি, তাহলে তোমার এই রকম দুইটা পার্ট পাওয়া যায়। এখন এই যে তোমার তারের মতো অনেকগুলা তার একসাথে আছে, এই রকম অংশ, এইটা যদি তোমার সেল ওয়াল হয়, তাহলে এই নিচের অংশটা কি? স্যার এটা ওই যে রাসায়নিক ঘটনটা মানে কিভাবে গঠিত হয়েছে। প্লাজমা মেমব্রেন, স্যার প্লাজমা মেমব্রেন, প্লাজমা মানে স্যার প্লাজমা মেমব্রেন সেল কারেক্ট। সাইটোপ্লাজম স্যার। এটা হচ্ছে প্লাজমা, না এটা প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, আমি এখানে বলে নিছি যে তোমার এনভেলাপ তৈরি হয়, প্রথমে থাকে ক্যাপসুল, তারপরে থাকে হচ্ছে সেল ওয়াল, তারপরে থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন। স্যার। তাহলে তোমার এইখানে স্টেফাইলোকক্কাস অরিয়াসের কোনো ধরনের কোনো এনভেলাপ নাই। তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়াসের পরবর্তী লেয়ার কোনটা? পরবর্তী লেয়ারটা হচ্ছে গিয়ে যে তোমার এখানে প্লাজমা মেমব্রেন স্যার। সেল ওয়াল। সেল ওয়াল, তারপরে লেয়ারটা কি? তারপরে লেয়ারটা থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন। অনেকটা তোমার পেঁয়াজ আছে না, পেঁয়াজের একটার পরে একটা যেরকম থাকে না, এরকম যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রথমে থাকে হচ্ছে গিয়া ক্যাপসুল, তারপরে তোমার সেল ওয়াল, তারপর থাকে সেল মেমব্রেন। এখন এই যে সেল ওয়াল, এই সেল ওয়ালটা তোমার তৈরি হয় কিভাবে দেখো, এইখানে তোমার এইটা, এই যে তোমার সবুজ কালারের যেটা, এটাকে বলা হচ্ছে এন এসিটাইল মিউরামিক অ্যাসিড। আর লাল কালারের যেটা তোমার, সেটা হচ্ছে এন এসিটাইল গ্লুকোজ অ্যামাইন। তো এরকম এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, এন এসিটাইল গ্লুকোজ অ্যামাইন, এরা হচ্ছে গিয়ে তোমার এরকম রিপিটিং ইউনিট হিসেবে থাকে। মানে প্রথমে তোমার মিউরামিক অ্যাসিড, তারপরে এসিটাইল গ্লুকোজামাইন, তারপরে হচ্ছে এসিটাইল মিউরামিক অ্যাসিড, তারপরে আবার এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, এরকম রিপিট হইতে থাকে, একটার পর একটা রিপিট হইতে থাকে, এরকম রিপিটিং ইউনিট থাকে। এই রিপিটিং ইউনিটের সাথে তারপরে দেখো তোমার এই জায়গায়, এই জায়গায় থাকে হচ্ছে অ্যালানিন, তারপরে হচ্ছে ডি গ্লুকোজ, তারপরে হচ্ছে গিয়ে তোমার লাইসিন, তারপরে হচ্ছে গিয়ে যে তোমার তারপরে আবার অ্যালানিন থাকে। এরকম তোমার কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে, হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিড থাকে। এই অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় হচ্ছে গিয়ে যে তোমার পেপটাইড চেইন, হ্যাঁ, পেপটাইড চেইন। এই পেপটাইড গুলা এদিকে আবার হচ্ছে গিয়ে যে তোমার এই যে এই জায়গায় তোমার হচ্ছে গিয়ে যে যে 1 2 3 4 5, এই পাঁচটা যে দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে গিয়ে যে তোমার পেন্টাগ্লাইসিন ক্রস লিঙ্ক। মানে এই এই পেপটাইডকে আর এই পেপটাইডকে তোমার এই চেইনগুলা হচ্ছে গিয়ে তোমার যুক্ত করছে, ঠিক আছে? তো এইরকম ভাবে আসলে তোমার ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা এটা তৈরি হয়, ঠিক আছে? এইরকম ভাবে তৈরি হয়, এবং এইটাকে তোমার এই ছবিতে দেখাইছে যে এইরকম তোমার এইরকম ভাবে এরা তৈরি হয়, এবং এই যে তোমার তৈরি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমার ম্যাশ লাইক স্ট্রাকচার। হ্যাঁ, ম্যাশ বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে তোমার মনে করো যে তোমার যখন একটা, আমি একটু দেখাই, সেটা হচ্ছে গিয়া মনে করো যে এইটা হচ্ছে গিয়া তোমার কোনো একটা মাছের জাল, হ্যাঁ, মাছ ধরার জাল। তাহলে এই মাছ ধরার জালের এই যে মাঝখানে এরকম তোমার একটা চারকোনা একটা অংশ থাকে না, এই পাশ জি থাকে, স্যার।
এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার ম্যাশ। তো এরকম তোমার এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা এরকম এই ম্যাশের মতো করে থাকে, এই কথাটা এই জায়গায় বলছে। তাহলে তোমার সেল ওয়ালের মধ্যে তোমার কম্পোজিশনটা কি, সেল ওয়ালের মধ্যে কি কি জিনিস পাওয়া যায়? পলিপেপটিডোগ্লাইকেন, মিউকোপেপটাইড, লিপোপ্রোটিন, সিম্পল পলিস্যাকারাইড, লিপোপলিস্যাকারাইড, এই ধরনের কেমিক্যালস গুলা পাওয়া যায়। আর এই ধরনের কেমিক্যালস গুলা তোমার এই ছবির মতো এইরকম ভাবে তোমার এগুলা তোমার একটা স্ট্রাকচার তৈরি করে, যেই রকম ভাবে তোমার এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা তোমার তৈরি হয়। এবং যখন হচ্ছে গিয়ে যে তোমার লাইসোজাইম বা তোমার কোনো ধরনের কোনো এনজাইম তোমার কাজ করে, তখন সেই এনজাইম গুলা কি করে, এই তোমার এন এসিটাইল মিউরামিক অ্যাসিড এবং এন এসিটাইল গ্লুকোজামাইনের মাঝখানে যে তোমার বন্ড আছে, এই বন্ডটাকে এই এনজাইমটা ভেঙে দেয়। ঠিক আছে? তো তোমার এই হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল। এখন আসি আমরা এইখানে তোমার সেল ওয়ালের ফাংশন গুলা কি। সেল ওয়ালের ফাংশন গুলা হচ্ছে গিয়ে যে তোমরা এটা একটু দেখে নিও, এটা আমি আর তোমাদেরকে বললাম না। এখন তোমার সেল ওয়ালের উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গিয়া গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গিয়া গ্রাম নেগেটিভ। যে ব্যাকটেরিয়াগুলা গ্রাম পজিটিভ থাকে সেই ব্যাকটেরিয়াগুলা হচ্ছে গিয়া যে তোমার আহ সেই ব্যাকটেরিয়াগুলা হয় হচ্ছে গিয়া তোমার এখন গ্রাম পজিটিভের ক্ষেত্রে যেটা হয় কি যে এখানে প্রথমে তোমার ব্যাকটেরিয়া গুলাকে ক্রিস্টাল ভায়োলেট বা তোমার বেগুনি কালার দেওয়া হয়। বেগুনি কালার দেওয়ার পরে তোমার হচ্ছে গিয়ে এখানে তোমার অ্যালকোহল দেওয়া হয়। হ্যাঁ, অ্যালকোহল দেওয়ার পরে এই জায়গায় হচ্ছে পরবর্তীতে স্যাফরানিন বা লাল কালার দেওয়া হয়। লাল কালার দেওয়ার পরে যখন আমি এগুলাকে পানি দিয়ে ধুয়ে ফেলি, তখন দেখা যায় যে কিছু ব্যাকটেরিয়া তোমার বেগুনি কালারের হয়, কিছু ব্যাকটেরিয়া হয় হচ্ছে গিয়ে যে তোমার লাল কালারের। তো যেই ব্যাকটেরিয়াগুলো তোমার বেগুনি কালারের হয় তাদেরকে বলা হয় হচ্ছে গ্রাম পজিটিভ, যেই ব্যাকটেরিয়াগুলো তোমার লাল কালারের হয় তাদেরকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ। এখন তোমার প্রথমে যখন আমি তোমার ক্রিস্টাল ভায়োলেট দিলাম, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে যে তোমার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুইটাই হচ্ছে গিয়ে তোমার ক্রিস্টাল ভায়োলেটটা তাদের সেলের মধ্যে তারা নিয়ে নেয়। ঠিক আছে? এরপরে যখন আমি তাদেরকে অ্যালকোহল দিলাম, তাহলে তোমরা জানো যে অ্যালকোহল, ইথার, বেনজিন, ইথার, ক্লোরোফর্ম, এই এই যে আর এই যে তোমার যে অ্যালকোহল, ইথার, বেনজিন, ক্লোরোফর্ম, এগুলা হচ্ছে অর্গানিক সলভেন্ট। হ্যাঁ, এই অর্গানিক সলভেন্ট গুলা তোমার হচ্ছে গিয়ে লিপিডকে ডিজলভ করে। তোমার তেল, এটা তুমি হচ্ছে গিয়ে যে যদি তুমি পানিতে দাও তাহলে কিন্তু পানি কিন্তু তেলকে ডিজলভ করতে পারে না, এই পানির উপরে তেলটা ভেসে থাকে। কিন্তু তোমার যদি তুমি এই তেলকে যদি তুমি অ্যালকোহল, ইথার, বেনজিন এগুলার মধ্যে যদি দাও এই অর্গানিক সলভেন্টের মধ্যে, তাহলে এই অর্গানিক সলভেন্ট গুলা তোমার এই যে তেল বা ফ্যাট এটাকে কিন্তু তোমার গলায় ফেলে বা ডিজলভ করে ফেলে। এখন তোমার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের মধ্যে তোমার এই জায়গায় ঘটনা হচ্ছে কি যে গ্রাম নেগেটিভের সেল ওয়ালের মধ্যে তোমার লিপিড থাকে বেশি। বুঝছো? লিপিড থাকে বেশি। এই কারণে যখন আমি প্রথমে তোমার ক্রিস্টাল ভায়োলেট দিলাম বা বেগুনি রং, তারা দুইজনেই ক্রিস্টাল ভায়োলেটটা নিল। এরপরে যখন আমি আবার অ্যালকোহল দিলাম, সেই অ্যালকোহলটা করলো কি, যেই ব্যাকটেরিয়াগুলো গ্রাম নেগেটিভ তাদের সেলের যে লিপিড আছে সেই লিপিডটাকে গলায় ফেলে। তখন যে জিনিসটা হয় তখন হচ্ছে গিয়ে যে তোমার ওই গ্রাম নেগেটিভ থেকে যে ক্রিস্টাল ভায়োলেট বা যে বেগুনি রং সেটা হচ্ছে বের হয়ে যায়। কিন্তু ওই সময় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো কিন্তু তখন বেগুনিই থাকে, কারণ তাদের ওই রকম কোনো লিপিড নাই। কথা বোঝা যাচ্ছে? এখন যেহেতু তোমার গ্রাম নেগেটিভ সেলের মধ্যে লিপিড বেশি থাকায় আমি এদেরকে অ্যালকোহল দেওয়ার পরে এই সেল ওয়ালের মধ্যে থাকা লিপিড গুলাকে এই অ্যালকোহল গলায় ফেলছে, তাই সেল ওয়ালের মধ্যে তোমার বড় বড় ছিদ্র বা এখানে তোমার এই কানা তৈরি হয়। এই ছিদ্র বা এই কানা দিয়া তোমার এই ক্রিস্টাল ভায়োলেট রংগুলা বাইরে বের হয়ে যায়। পরবর্তীতে আমি যখন আবার এদের মধ্যে স্যাফরানিন বা লাল কালার দেই, তখন দেখা যায় যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলা এদের মধ্যে কিন্তু যেহেতু লিপিড নাই, তাই এদের মধ্যে কোনো ছিদ্র বা কানাও নাই,
তাই যেই বেগুনি রং আছে সেই বেগুনি রঙই থাকে। কিন্তু তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে তোমার অ্যালকোহল দেওয়ার ফলে এইখানে যে তোমার লিপিড গুলাকে গলানোর ফলে তোমার এদের সেল ওয়ালের মধ্যে যে ছিদ্র বা কানা হয় সেই কানাগুলো দিয়ে ক্রিস্টাল ভায়োলেট বের হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আবার তোমার স্যাফরানিন বা লাল কালার দেওয়ার ফলে এরা হচ্ছে গিয়ে তোমার ওই লাল কালারটা ধারণ করে। এই কারণে তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলা তোমার এই গ্রাম রিয়াকশনের শেষে তারা বেগুনি কালার দেখায়, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলা এরা হচ্ছে লাল কালার দেখায়। তো এই যে তোমার ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে কতটুকু লিপিড আছে বা লিপিডের পরিমাণ কিরকম, এই বিষয়টাকে তোমার এই গ্রাম রিয়াকশন দিয়ে বোঝা যায়। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। হুম, জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসে হচ্ছে গিয়ে যে তোমার এক্সেপশন। এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ রিয়াকশনের মধ্যে তোমার এইখানে তোমার এক্সেপশন হচ্ছে গিয়ে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা তোমরা এটা প্রথম চ্যাপ্টারে একবার দেখাইছিলাম যে এই জায়গায় আসলে তোমার কোনো ধরনের কোনো সেল ওয়াল নাই, তাই হচ্ছে গিয়ে যে এটাকে তোমার গ্রাম স্টেইনিং করা সবসময় পসিবল হয় না। ঠিক আছে, এখন আমার এখানে তোমার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার তোমার এই পার্থক্য দেখানো হয়েছে। এই পার্থক্যগুলো তোমরা একটু পড়ে নিও। যেমন এখানে তোমার থিকনেস অফ ওয়াল, গ্রাম পজিটিভ হচ্ছে গিয়ে থিক মানে বেশি মোটা, আর গ্রাম নেগেটিভ হচ্ছে গিয়ে থিন। তারপর নাম্বার অফ লেয়ার্স, কয়টা লেয়ারের? একটা লেয়ারের, দুইটা লেয়ারের। পেপটিডোগ্লাইকেন 50% বেশি থাকে, আর এখানে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 10 থেকে 20% থাকে। হ্যাঁ, তারপরে তোমার এখানে এইটা হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট সেন্সিটিভিটি টু পেনিসিলিন জি। পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিকের প্রতি গ্রাম পজিটিভটা সেন্সিটিভ, মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কিল করতে গেলে যদি তুমি অ্যান্টিবায়োটিক দাও বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যদি তোমার কোনো অসুখ হয় তাহলে তখন যদি তুমি অ্যান্টিবায়োটিক খাও তখন সেটা কাজ করবে। সেন্সিটিভিটি টু লাইসোজাইম। হ্যাঁ, তো লাইসোজাইম বলতে বোঝা হচ্ছে কি যে তোমার লাইসোজাইম হচ্ছে গিয়ে যে তোমার এটা তোমার সেলের মধ্যে পাওয়া যায় এক ধরনের তোমার এনজাইম, যেটা হচ্ছে গিয়া যে তোমার বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিসকে তোমার নষ্ট করে। হ্যাঁ, তো লাইসোজাইমটা এটা মনে হয় তোমার এটা লাইসোজাইমটা তোমার একটু দেখি তো, লাইসোজাইম যেটা বললাম, লাইসোজাইম হচ্ছে এক ধরনের এনজাইম যেটা এই জায়গায় বলতেছে তোমার স্যালাইভা ব্লাড এখানে পাওয়া যায়। এটা আমি যতটুকু মনে পড়ে হ্যাঁ এই কথাটাই বলতে চাইছিলাম যে তোমরা সেলের মধ্যে এক ধরনের তোমার থলির মতো জিনিস থাকে, এগুলাকে বলা হচ্ছে লাইসোসোম। এই লাইসোসোমের মধ্যে তোমার এই লাইসোজাইম গুলা থাকে। ঠিক আছে, যখন হচ্ছে গিয়ে তোমার দরকার পড়ে তখন ওই লাইসোসোম গুলা ওই থলিটা ভেঙে যায়, ওইখান থেকে তোমার লাইসোজাইম সিক্রেট হয়। তো এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে তোমার সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তাহলে এতক্ষণ ধরে আমি কি কি জিনিস আমি তোমাদেরকে দেখাইলাম? আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম ইন্ট্রোডাকশন। আমি একটু প্রথম থেকে চ্যাপ্টারটা একটু আমি তোমাদেরকে দেখাই। ইন্ট্রোডাকশন, তারপরে সেল সাইজ, তারপরে আমরা কথা বললাম হচ্ছে কি যে এখন স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স বা ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইখানে আমরা কথা বললাম হচ্ছে কি সেল এনভেলপের দুইটা অংশ, ক্যাপসুল এবং সেল ওয়াল নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা কথা বলতেছি হচ্ছে কি যে তোমার সেল মেমব্রেন নিয়ে। সো সেল মেমব্রেনটা এটা তোমার 40% ফসফোলিপিড এবং 60% প্রোটিন দিয়ে তৈরি হয়। তো এইখানে তোমার
এই কতগুলা ফাংশন আছে, এই ফাংশনগুলা তোমরা হচ্ছে গিয়া তোমরা এটা একটু দেখে নিও, এগুলা খালি জাস্ট হচ্ছে গিয়ে তোমরা মুখস্থ করে নিও, এখানে হচ্ছে গিয়ে যে বুঝার কিছু নাই। হ্যাঁ, জাস্ট একটা জিনিস হচ্ছে তোমাদেরকে একটু বলি যে কেমোট্যাক্সিস বলতে কি বোঝায়। এই যে 8 নাম্বার পয়েন্ট, কেমোট্যাক্সিস বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে তোমার কোনো একটা মনে করো যে তোমার কোনো একটা কেমিক্যালের দিকে, মনে করো যে তোমার এই ব্যাকটেরিয়াটা কোথাও আছে, এটার সামনে তোমার একটা গ্লুকোজ মলিকুল আছে। তো এই যে গ্লুকোজ মলিকুল এই কেমিক্যালসটার দিকে তার যে যাওয়ার যে প্রবণতা, বা সামনে যে তোমার এই কেমিক্যালসটা আছে, এই জিনিসটা তার সেন্স করার যে অ্যাবিলিটি, এই জিনিসটা সে যে বুঝতে পারতেছে যে সামনে কোথাও গ্লুকোজ, বা সামনে কোথাও খাবার আছে, বা সামনে কোথাও এরকম কেমিক্যালস আছে, এই বিষয়টাকে বলা হচ্ছে কেমোট্যাক্সিস। কেমো বলতে বোঝায় হচ্ছে গিয়ে তোমার কেমিক্যাল, আর ট্যাক্সিস বলতে বোঝায় হচ্ছে দিক, মানে এই কেমিক্যালস এর দিকে সে যাচ্ছে। এখন আমরা আসি তোমার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। হ্যাঁ, এখন সাইটোপ্লাজম বা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল এটা তোমাদের অ্যাজ ইউজুয়ালি খালি এই জায়গায় তোমার হচ্ছে যে প্লাজমিড থাকে, তো প্লাজমিড থাকে, আর বাকি যেগুলা সাইটোপ্লাজমিক এবং নিউক্লিয়ার ম্যাটেরিয়াল এটা হচ্ছে অন্যান্য সব সাধারণ সেলের মতোই থাকে। এখন আমি এই জায়গায় আসি তোমার আর দুইটা বিষয় নিয়ে কথা বলি, একটা হচ্ছে গিয়ে তোমার পিলি, আর একটা হচ্ছে গিয়ে ফ্লাজেলা। আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে পিলি বলতে বোঝায় হচ্ছে গিয়া যে তোমার এই যে তোমার সাদা সাদা যে দাড়ির মতো অংশগুলা, এগুলাকে বলা হচ্ছে গিয়ে যে পিলি। হ্যাঁ, তো আর তোমার এই যে লম্বা লেজের মতো যে অংশটা, এই লম্বা লেজ বা এইটা দেখতে কিন্তু তোমার চাবুকের মতো, তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার হুইপ লাইক, WHIP, হুইপ লাইক বা চাবুকের মতো। এখন এইখানে তোমার যেটি বলে যে তোমার এই যে পিলিগুলা, এই পিলিগুলা তোমার এই ফ্লাজেলার যে ছোট, এটা হচ্ছে কি যে তোমার ছোট্ট ছোট্ট, কিন্তু এটা কিন্তু তোমার শক্ত। হ্যাঁ, এটা কিন্তু তোমার শক্ত টাইপের এক ধরনের তোমার এরকম জিনিস। এই পিলিগুলা হচ্ছে কি তোমার অনেকটা তোমার খাটো খাটো চুলের মতো। তো এই জন্য বলতেছে যে শর্ট হেয়ার লাইক ফিলামেন্টাস অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে তোমার যখন তোমার চিংড়ির পা আছে না, চিংড়ির পা একটুখানি দেখাই। এই যে দেখো, এই যে তোমার যে চিংড়ির যে পা আছে, এই পা গুলা এদেরকে বলা হয় তোমার অ্যাপেন্ডেজ। হ্যাঁ, অ্যাপেন্ডেজ। এই যে এই ছবিতে যদি এই যে চিংড়ির পা গুলা, হুম, এই যে এই ধরনের যে লম্বা লম্বা যে পার্ট, এই ধরনের লম্বা লম্বা তোমার প্রবর্ধন, এই ধরনের অংশগুলাকে বলা হয় পিলি। তারপরে হচ্ছে গিয়া বলতেছে যে এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে বেশি পাওয়া যায়। পিলিন নামে এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়। এখন ফাংশন অফ পিলি, এই পিলিটা হচ্ছে গিয়ে যে যদি এই ব্যাকটেরিয়াটা যদি কোনো সেল সারফেসের উপরে যদি তোমার অ্যাটাচ হইতে চায়, তখন এই পিলিগুলা এই জায়গায় তোমার এটাকে শক্ত করে আটকায় ধরে রাখতে সাহায্য করে। এটা হচ্ছে গিয়ে যে তোমার ব্যাকটেরিয়ার ভাইরুলেন্সকে বা ব্যাকটেরিয়ার রোগ সৃষ্টি করার যে অ্যাবিলিটি, সেইটার সাথে হচ্ছে গিয়ে যে এটা জড়িত থাকে। দেখা যায় যে যেই ব্যাকটেরিয়া গুলার মধ্যে পিলি থাকে, সেই ব্যাকটেরিয়া গুলা বেশিরভাগই তোমার প্যাথোজেনিক হয়। তারপরে এটা হচ্ছে কিন্তু তোমার কোনো ধরনের কোনো ফ্যাগোসাইটিক হোয়াইট ব্লাড সেলের অ্যাটাক থেকে রক্ষা করে। আর ফ্লাজেলার কথা তো একটু আগে তোমাদেরকে বললামই। এই ফ্লাজেলা গুলো হচ্ছে কিন্তু তোমার লম্বা, হুইপ লাইক, এবং এরা ব্যাকটেরিয়ার মোটিলিটির জন্য তোমার কাজ করে। হুম,
দেখা যায় যে যেসব ব্যাকটেরিয়া ফ্লাজেলা থাকে তারা প্রত্যেক ঘন্টায় 18 সেন্টিমিটার করে তোমার এটা তারা মুভ করতে পারে। হ্যাঁ, তো বলা হচ্ছে যে তোমার হাফ অফ দ্য বেসিলি অল দ্য স্পাইরাল এবং কার্ভড ব্যাকটেরিয়া হ্যাভ ফ্লাজেলা, মানে সকল বেসিলি এবং তোমার কার্ভড ব্যাকটেরিয়া এবং স্পাইরাল ব্যাকটেরিয়ার ফ্লাজেলা আছে। কক্কাইয়ের অল্প কয়েকটা কক্কাইয়ের তোমার এরকম এই ফ্লাজেলা আছে। তাহলে তোমার পিলিটার ফাংশন কি? পিলি হচ্ছে গিয়া যে তোমার এটা তোমার ব্যাকটেরিয়ার ভাইরুলেন্সের সাথে এটা হচ্ছে সরাসরি জড়িত। আর ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলার কাজ হচ্ছে গিয়া এটা তোমার এই ব্যাকটেরিয়ার মুভমেন্টের জন্য কাজে লাগে। এখন তোমার এই ফ্লাজেলা এইটার উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয়েকটা ভাগে ক্লাসিফাই করা হয়েছে। যেমন অ্যাট্রাইকাস, যে এই ব্যাকটেরিয়াগুলোর কোনো ধরনের ফ্লাজেলা নাই, যেমন মাইক্রোকক্কাস। পেরিট্রাইকাস, হ্যাঁ, যে যেই ব্যাকটেরিয়াগুলোর চারপাশেই হচ্ছে গিয়ে তোমার ফ্লাজেলা থাকে তাদেরকে বলা হয় পেরিট্রাইকাস। হ্যাঁ, যেমন এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে গিয়ে তোমার পেরিট্রাইকাস, এদের চারপাশেই তোমার ফ্লাজেলা দেখা যাচ্ছে। তারপরে আছে হচ্ছে গিয়ে তোমার মনোট্রাইকাস, মানে যেই ব্যাকটেরিয়াগুলোর একটা সিঙ্গেল একটা সিঙ্গেল এদের ফ্লাজেলা আছে এবং এইটা তোমার যে কোনো একদিকে অবস্থিত। হ্যাঁ, যেমন তোমার এই যে এই ব্যাকটেরিয়াটা এইটা হয়তো তোমার হচ্ছে গিয়া মনোট্রাইকাস। হ্যাঁ, লোফিট্রাইকাস বলতে বোঝায় হচ্ছে গিয়া যে তোমার এদের এই ব্যাকটেরিয়াগুলোর যে কোনো এক প্রান্তে এক গুচ্ছ তোমার ফ্লাজেলা থাকে, যেমন এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে এক গুচ্ছ ফ্লাজেলা আছে। ঠিক আছে। আর এমফিট্রাইকাস বলতে বোঝা হচ্ছে যেই ব্যাকটেরিয়াগুলা এইটার হচ্ছে গিয়ে যে তোমার দুই প্রান্তেই একটা করে তোমার এই ফ্লাজেলা আছে। তাহলে অ্যাট্রাইকাস মনে রাখবা, যখনই কোথাও এ সাফিক্সটা থাকবে সেটার মানে হচ্ছে যে না। তারপরে তোমার পেরি বলতে বোঝায় হচ্ছে যে চারপাশে। তো তোমার আর এটা হচ্ছে অ্যাট্রাইকাস, কোনো ফ্লাজেলা নাই। পেরিট্রাইকাস চারপাশে আছে। আর 3 নাম্বার ভাগটা হচ্ছে কিন্তু তোমার পোলার। পোলার মানে বোঝায় দুই প্রান্তে, যেমন পৃথিবীর দুই প্রান্ত, সাউথ পোল, নর্থ পোল। তো পোলার এই জিনিসটাকে 3টা ভাগে ভাগ করছে। মনোট্রাইকাস, মনো মানে এক, লোফি বলতে বোঝা হচ্ছে একগুচ্ছ, আর এমফি বা এমফো বলতে বোঝা হচ্ছে উভয়, মানে দুই পাশে আছে আর কি। ঠিক আছে। এখন ফ্লাজেলা এবং পিলির মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে গিয়ে যে তোমার ফ্লাজেলাটা এটা তোমার এটা তোমরা একটু দেখে নিও, এটা তো এরকম বোঝার কিছু না। একটা জিনিস এখানে একটু বলি যে ফ্লাজেলাটা হচ্ছে কি তোমার এন্টিজেনিক সাইট, মানে তোমার এই ব্যাকটেরিয়াটা যখন শরীরে ঢুকে তখন এই ফ্লাজেলার কেমিস্ট্রির উপরে ডিপেন্ড করে তোমার এইখানে শরীরের ইমিউন সিস্টেম বুঝতে পারে যে একটা এন্টিজেন শরীরে ঢুকলো। আর তোমার পিলিটা যেটা করে, পিলিটা হচ্ছে যে শরীরে যে রোগ তৈরি হয় সেই রোগ তৈরি করার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার দায়ী থাকে। এই হচ্ছে যে তোমার ফ্লাজেলা এবং পিলি। তো এরপরে আমি সামনের ক্লাসে তোমাদের ব্যাকটেরিয়াল স্পোর নিয়ে কথা বলবো। ব্যাকটেরিয়াল স্পোর এবং কালচারাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমি আলাপ করব। তো তাহলে এই হচ্ছে গিয়ে তোমার আজকের মতো আমার পড়াশোনা। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াইলাম সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আজকে আমি তোমাদেরকে পড়াইলাম হচ্ছে গিয়ে যে সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন আর ক্যাপসুল। এবং সেই সাথে এই জায়গায় তোমার সেল ওয়াল যখন আমি আলাপ করি তখন আমি দেখি জায়গায় গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া চলে আসে। তারপরে আমি এই জায়গায় তোমার পিলি এবং ফ্লাজেলা এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। এবং তোমার এই ফ্লাজেলার ক্ষেত্রে দেখা যায় যে ব্যাকটেরিয়া গুলাকে টোটাল 5 ভাগে ভাগ করা যায়। তো আজকে মোটামুটি আমি এই 5টা জিনিস আমি তোমাদেরকে পড়াইলাম। একটা হচ্ছে গিয়ে যে তোমার ক্যাপসুল, তারপরে আমি বললাম হচ্ছে গিয়ে সেল ওয়াল, তারপরে বললাম হচ্ছে গিয়ে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, তারপরে আমি পড়াইলাম পিলি, আমি পড়াইলাম হচ্ছে গিয়ে যে তোমার ফ্লাজেলা। এই টোটাল 5টা জিনিস আমি পড়াইলাম। এখন যদি
আরো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিতে চাচ্ছিলাম, এবং নেক্সটে আমি তোমাদের সামনে 2 সপ্তাহ রসুল স্যার ক্লাস নেবেন। 2 সপ্তাহ পরে আমি যখন ক্লাসে আসব তখন আমি তোমাদের এই স্পোর থেকে আমি তোমাদেরকে পড়ানোটা শুরু করব। সো স্যার একটা ইজ কথা দেয়ার এনি বলতাম। কোশ্চেন? স্যার প্লিজ। এই চ্যাপ্টারের শীটটা দিয়ে দিলে একটু ভালো হইতো, যেহেতু স্যার সামনে 2 সপ্তাহ পর আমি আপনি ক্লাস নেবেন। আমি এই এখনই এটার পিডিএফ করে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি আর স্যার। আর কারো কোনো কিছু আছে? স্যার একটা কোশ্চেন করতাম। বলো বলো বলো। স্যার যে সমস্ত ব্যাকটেরিয়া স্যার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এগুলো থেকে কি স্যার রক্ষা পাওয়ার কোনো উপায় আছে বা সম্ভাব্য সলিউশন কি স্যার? এটা তুমি আহ, আমিন আমিন ইসলাম, তুমি যে প্রশ্নটা করছো এটা খুবই তোমার অত্যন্ত বুদ্ধিভিত্তিক একটা প্রশ্ন করছো, এবং তুমি একেবারেই যেটা খুব ইম্পর্টেন্ট একটা যে টপিকস, এই টপিকসের একেবারে মূলে তুমি প্রশ্নটা করছো। এবং তোমার যেটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে কি যে তোমার আমি বর্তমানে বলি যে আসলে আমাদের সিচুয়েশনটা কি। সিচুয়েশনটা হচ্ছে কি যে তোমার এখন আমরা আমি যতটুকু জানি যে আমি এটা 5-7 বছর আগে শুনছিলাম যে তোমার আমরা হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে তোমার থার্ড জেনারেশন না, আমরা তখন ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক ইউজ করা শুরু করছি। ফোর্থ জেনারেশন বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে তোমার এটা তো তুমি বুঝো যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। তো আহ, এটা তোমার 7-8 বছর বা 10-12 বছর আগের কথা। তখন হচ্ছে গিয়ে ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক ছাড়া তোমার ব্যাকটেরিয়া গুলাকে কোনোভাবেই কিল করা যাচ্ছিল না। আর তুমি জানো যে অ্যান্টিবায়োটিক গুলা আমাদের ডেইলি লাইফে আমরা প্রচুর ইউজ করি, ঠিক আছে? এখন এই জায়গায় দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়ে যে আমাদের ডেইলি লাইফে আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতেই হয়। এখন সেই ক্ষেত্রে যদি ব্যাকটেরিয়াগুলা তোমার এরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে ওষুধ খায়াও আর রোগ সারবে না, এরকম একটা বিষয়। আর এইটা হচ্ছে গিয়া আমাদের মূল যে থ্রেট বা হুমকি, এটা হচ্ছে কি আমাদের মূল বিষয় যে ওষুধ খাচ্ছি কিন্তু রোগ সারতেছে না। আর 2 নাম্বার বিষয়টা হচ্ছে গিয়া যে তোমার আমাদের যে টেন্ডেন্সি সেটা হচ্ছে গিয়ে যে আমরা তোমার ডাক্তারের কাছে না গিয়ে নিজেরাই তোমার ওষুধ খাইয়া ফেলি। এই যে আমরা নিজেরাই ওষুধ খাইয়া ফেলি, অথবা এটাকে যদি ফিশারিজের দিক থেকে দেখো তাহলে দেখবে তোমার আমাদের যে মাছের পুকুরগুলো আছে সেই মাছের পুকুরগুলোতে আমরা ইচ্ছা মতো তোমার কেমিক্যাল, আমরা তোমার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ এগুলো ইচ্ছা মতো ইউজ করি। তোমার বলা হয় যে তোমার এইটা আপনি 5 মিলিগ্রাম ইউজ করবেন, এখন ফার্মার মনে করে কি যে দূর 5 মিলিগ্রাম কইছে, এই জায়গায় যদি 15 মিলিগ্রাম দেয় তাহলে আরো বেশি ভালো ফল পাওয়া যাবে। তো এইরকম ভাবে আমরা যে মাত্রা অতিরিক্ত যে আমরা যে তোমার অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করছি, হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে দেখা গেছে কি যে তোমার এখন ব্যাকটেরিয়া গুলার ক্ষেত্রে যেটা হয়েছে কি ব্যাকটেরিয়া গুলা তোমার সব সময় এরা তোমার চেঞ্জ হচ্ছে, ইভলভ হচ্ছে, সবসময় তারা চেঞ্জ হচ্ছে। মনে করো যে তুমি তাদেরকে এখন তুমি অ্যান্টিবায়োটিক দিতেছো, দেখা যায় যে এক সময় অ্যান্টিবায়োটিকটা তারা নিতে 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 সহ্য করতে করতে তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। তোমার এই যে তুমি দেখো যে এখন তোমার কথা আসতেছে না যে করোনা ভাইরাসের নতুন যে ভেরিয়েন্ট আসছে, মানে তোমার এই ভাইরাস ব্যাকটেরিয়া এই মাইক্রো অর্গানিজম গুলার যে জেনেটিক্স, এইটা কিন্তু তোমার প্রতিনিয়ত চেঞ্জ হয়, হ্যাঁ। তো এখন সেই ক্ষেত্রে তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের থ্রেটটা হচ্ছে গিয়া যে তোমার ওষুধ খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। এখন সেই ক্ষেত্রে সলিউশনের উপায় হচ্ছে গিয়া যে আমাদেরকে তোমার নতুন ফিফথ জেনারেশন বা সিক্সথ জেনারেশন অ্যান্টিবায়োটিক আমাদেরকে ইউজ করতে হবে। কিন্তু আমরা এখন থেকে সেটা আমাদের এগ্রিকালচারে, সেটা আমাদের হচ্ছে গিয়ে যে তোমার পুকুরে, সেটা আমাদের ধান খেতে, ইভেন আমাদের নিজেদের জীবনে একেবারেই প্রয়োজন না হইলে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব না। এবং যদি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে অ্যান্টিবায়োটিক ইউজ করার আগে অবশ্যই অবশ্যই তোমার যারা এক্সপার্ট ডাক্তার বা যারা ফার্মাসিস্ট তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে হচ্ছে কি আমরা অ্যান্টিবায়োটিকটা ইউজ করব। আদারওয়াইজ তোমার
এরকম ভাবে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থামানোর আর কোনো উপায় নাই। বুঝতে পারছি? জি স্যার। আর আর কোনো প্রশ্ন? খুবই সুন্দর প্রশ্ন হয়েছে, আমি খুবই খুশি যে আসলে এই প্রশ্নটার উত্তরটা আমি দিতে পারছি। সো এনি কোশ্চেন? সো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করে দিলাম। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার। এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার।